দেবী মীনাক্ষীর কথাটা একবার ভাবুন। তার স্বামী মারা গিয়েছেন ঠিকই, কিন্তু তার স্বামীর প্রতি সবাই যেভাবে সম্মান জ্ঞাপন করছে, তাতে তার বুক নিশ্চয়ই গর্বে ভরে উঠছে। আর আমার কথাটা ভাবুন, আমি সেখানে জানতে পারছি যে আমার স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যাকাণ্ডের সাথে লিপ্ত। সেটা শোনার পরে আমার আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমি যেন মাটিতে মিশে যাই। রাজিমা, সমৃদ্ধি, সমৃদ্ধি, আমি তোমার তোমার যন্ত্রণা বুঝতে পারছি সমৃদ্ধি, কিন্তু আমি যে কি বলে তোমাকে সান্ত্বনা দেব, আমার কাছে কোনো ভাষা নেই। না রাজিমা, কোনো সান্ত্বনাই এখন আমার আমার মন শান্ত করতে পারবে না। আমার কাছে শান্তি পাবার উপায় এখন একটাই, হত্যাকারীকে তার অপরাধের উপযুক্ত শাস্তি দেওয়া। কিন্তু সেটাই বা আমি করতে পারছি কোথায়? সেটা তো সম্ভব নয়। তুমি তুমি ঠিকই বলেছ সমৃদ্ধি। এই অবস্থায় পুরোটা মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। মেনে তো নিয়েছিলাম রাজিমা, সবকিছু মেনে নিয়েছিলাম। স্বামীর সব দোষ আমি আমার নিজের কাঁধে নিয়েছিলাম, তাকে সংশোধনের চেষ্টাও করেছিলাম, কিন্তু তার প্রতিদানে আমি কি পেলাম? সমৃদ্ধি, সমৃদ্ধি সবসময় সবসময় প্রতিদানের কথা ভাবতে নেই সমৃদ্ধি। দেখো, একজন আদর্শ স্ত্রীর উচিত সারা জীবন তার তার স্বামীর পাশে থাকা, সে স্বামী যতই খারাপ হোক না কেন। রাজিমা, আমার স্বামী যদি প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মতো হতেন তাহলে তো আমার কোনো সমস্যাই থাকতো না। দেবী মীনাক্ষীও তো তার দ্বিতীয় স্ত্রী, তাদের মধ্যে বয়সেরও কত ফারাক। তবুও দেবী মীনাক্ষী ভিন্ন পরিবেশ থেকে এসে কত সুন্দরভাবে মানিয়ে নিয়েছিল। কেন জানেন? কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই একজন মিথ্যেবাদী আর প্রতারক মানুষ ছিলেন না। একজন নারী তার সব কিছু ত্যাগ করে যার সাথে ঘর বাঁধতে আসে, সে যদি দেবতুল্য মানুষ হয় তাহলে তার আনুষঙ্গিক সবকিছু সহ্য করে নেওয়া যায়। সমৃদ্ধি, সমৃদ্ধি, আমি জানি তুমি তুমি অনেক যন্ত্রণা সহ্য করেছ, অনেক অপমান সহ্য করেছ, নিজেকে মানিয়ে নেওয়ারও চেষ্টা করেছ, কিন্তু তোমাকে তোমাকে আমি আরেকবার বলবো, মহান আমার এই অপরাধ তুমি তুমি ক্ষমা করে দিতে পারো না? মহান আমাকে ডেকে আরেকবার যদি বোঝানো যায় যে ও যে পথে চলছে সেটা ভুল পথ। রাজিমা, ভালোবাসা থেকেই কিন্তু ক্ষমা জন্ম নেয়। আর আজ আমার বলতে একটু লজ্জা নেই যে আমার স্বামীর প্রতি আমার না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো সম্মান। যেটুকু যেটুকু মায়া মমতা ছিল সেটাও দূর হয়ে গেছে। না না সমৃদ্ধি, তুমি তুমি এভাবে বলো না। রাজিমা, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তবে দুঃখ আমারও আছে, আর সেটা কি জানেন? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আর দেবী মীনাক্ষী ভিন্ন পরিবেশ থেকে এসেও কত সুন্দরভাবে মানিয়ে নিয়েছিল, আর আমরা দুজনেই রাজবংশীয় হওয়া সত্ত্বেও পরস্পরকে বুঝতেও পারলাম না, ভালোবাসতে পারলাম না। আর তার জন্য একমাত্র দায়ী আমার স্বামী।
মহানামার সাথে কথা বলে আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে দিদি। কি বলো তো? মনে হয় খনা বুঝতে পেরেছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে মহানামা জড়িত। সর্বনাশ! তার মানে তো খনা এটাও বুঝতে পেরেছে যে মহানামার পেছনে আমরাই রয়েছি। আবেরি, আবেরি, এখন কি হবে বলো তো? আমার তো খুব ভয় করছে। সিংহলের রাজা দয়ালু হতে পারে, কিন্তু এখানকার নিয়ম নীতি অত্যন্ত কঠোর। হয় আমাদের সারা জীবনের মতো কারাবাস হবে, আর নয়তো... দিদি, এখনই এতটা ভেঙে পড়ো না। একটা না একটা পথ ঠিক খুঁজে পাওয়া যাবে। তাহলে অপেক্ষা করছো কিসের জন্য? সেই পথের সন্ধান করো। সেই পথের সন্ধান আমি পেয়েছি দিদি। কি? শোনো, তুমি সকলের সামনে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছো, তাই তো? হ্যাঁ। আমাকেও এখন থেকে ঠিক সেই কাজটাই করতে হবে। সকলের সামনে এটা প্রমাণ করে দিতে হবে যে আমি কতটা ভালো। তাহলে যাদের মনে সন্দেহ দেখা দিয়েছে তারা ধন্দে পড়ে যাবে, আর ঠিক সেই সুযোগেই... আর মহানামা, সে কি করবে? তাকে আমি যা বলার বলেছি, প্রয়োজন হলে আবার গিয়ে বোঝাবো। সবই তো বুঝলাম বোন, কিন্তু কিভাবে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করবে সে বিষয়ে কিছু ভেবেছো? কেন? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের স্মৃতিচারণ সভা তো নিশ্চয়ই হবে। সেটাকে ব্যবহার করা যায় না? হ্যাঁ যায়, কিন্তু কিভাবে ব্যবহার করবে? দিদি, ঈশ্বর নারীকে এক মারাত্মক অস্ত্র উপহার দিয়েছেন। নারী যদি সেটা ঠিক সময় ঠিক জায়গায় ব্যবহার করতে পারে, তাহলে আর কোনো কাজই অসম্ভব থেকে যায় না। কি সেটা? চোখের জল। কালকে আমি স্মৃতিচারণ সবাই কেঁদে কেটে মিষ্টি মিষ্টি কথা বলে সকলকে ভুলিয়ে দেব। তুমি দেখো। কিন্তু আবার কিসের কিন্তু? দেবী জাহ্নবীও ওই সভায় উপস্থিত থাকবেন এবং সক্রিয় ভূমিকা নেবেন। কে বললো তোমায়? প্রাসাদের কিছু বিশ্বস্ত দাসী। কথাটা কিন্তু মিথ্যে নয় আভেরি। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই এবং মীনাক্ষী দেবী জাহ্নবীর অত্যন্ত কাছের মানুষ, কাজেই এক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করতেই পারেন। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে তো আমাকে সেখানে থাকতেই হবে দিদি। তুমি আমার একটা উপকার করো তো। কি উপকার? আমাকে আমাকে একটা সাদা শাড়ি এনে দিতে হবে দিদি। হাজার হোক, ওনার মতো একজন মহান ব্যক্তিত্বের স্মৃতিচারণ সভা বলে কথা, সেখানে কি আর সাদা শাড়ি ছাড়া অন্য কিছু পরে যাওয়া চলে বলো? তুমি কিচ্ছু চিন্তা করো না বোন, আমি নিজের হাতে তোমায় সাজাবো। তুমি আমায় চেনো দিদি, ওরা আমায় চেনে না। কাল স্মৃতিচারণ সভায় আমি এমন কাণ্ড ঘটাবো যে ওরা ভাববে। কি ভাববে? খনা, খনা ওঠো। খনা, তুমি উঠবে না? অনেক বেলা হয়ে গেল তো। আমার আরেকটা ঘুমোতে ইচ্ছা করছে পৌরকিমা। কিন্তু খনা, আরো ঘুমোলে যে তোমার সভায় পৌঁছতে দেরি হয়ে যাবে। সে তো অনেক দেরি আছে। দেরি আছে, কিন্তু কিন্তু খনা, এই সভার জন্য যে তোমাকে বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে।
কাকিমা, সভার জন্য বিশেষ প্রস্তুতি কি দরকার? সে তো এমনি গেলে। দেখো খনা, এই সভা কিন্তু কোনো সাধারণ সভা বা আনন্দানুষ্ঠান নয়। এটা একজন মৃত ব্যক্তির স্মৃতিচারণ সমাবেশ। তাই এই সভায় যেতে তোমাকে বিশেষভাবে প্রসাধন করতে হবে। কিরকম? যেমন যৎসামান্য অলংকার এবং যথাসম্ভব উগ্র রং বর্জিত পোশাক পরিধান করতে হবে তোমাকে। ও, বুঝেছি। আর হ্যাঁ খনা, আজকের এই সভায় তোমার ব্যবহার হতে হবে অত্যন্ত মার্জিত এবং পরিশীলিত। এই সভায় কিন্তু অনেক সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। সেখানে তোমার সামান্যতম উগ্র ব্যবহারও কিন্তু লোকের চোখে পড়ে যেতে পারে। গৌরকিমা, তুমি খুব ভালোভাবেই জানো আমি কখনো উগ্র ব্যবহার করি না। জানি খনা, কিন্তু কিন্তু আমি আমি সম্পূর্ণ অন্য একটা কারণে ভয় পাচ্ছি। কি কারণে? আমি তো জানি খনা, তুমি কোনো অন্যায় সহ্য করতে পারো না। চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে তার প্রতিবাদ করে ফেলো। আজকের সভায় অনেকেই উপস্থিত থাকবে। সেখানে কোনোভাবে তুমি উত্তেজিত হয়ে কিছু বলে ফেললে লোকে তো তোমাকেই ভুল বুঝবে খনা। গৌরকিমা, তুমি কিসের আশঙ্কা করছো বলো তো? আমি কর্ণিমার কথা ভেবে ভয় পাচ্ছি খনা। এমনিতেই সভা স্থগিত করে দিয়ে তুমি তার অসন্তোষের কারণ হয়েছ। এমনটা তো হতেই পারে যে আজকের সভায় তোমায় পেয়ে তিনি সুকৌশলে এই ঘটনার প্রতিশোধ নিলেন। হয়তো ইচ্ছা করে, কৌশল করে তিনি সামান্য কোনো অন্যায় করলেন, যা দেখে তুমি উত্তেজিত হয়ে কিছু বলে ফেললে। আর তাতে তাতে যে লোকে তোমাকেই ভুল বুঝবে খনা। আমাকে কথা দাও খনা, যে কোনো পরিস্থিতিতেই তুমি আজ সভায় কোনোভাবে উত্তেজিত হবে না। কিন্তু গৌরকিমা, আমি কোনো অনাচারের সাথে আপোষ করতে পারবো না। আমি তো তোমাকে আপোষ করার কথা বলিনি খনা। আমি শুধু বলছি তুমি তুমি আজকে যে করেই হোক তোমার মাথাটা ঠান্ডা রাখবে। কি হলো খনা? তুমি তোমার গৌরকিমাকে কথা দেবে না? ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের খনা? কিন্তু এই শোক সভা হলো রাজিমা আর কর্ণিমা দ্বৈরথ পর্ব। রাজিমাকে চোখের সামনে অপমান হতে দেখে নিজেকে ঠিক রাখতে পারবো তো কি জানি। নিজের শিক্ষাগুরু, দীক্ষাগুরু, পথ প্রদর্শককে যে একদিন এইভাবে মৃত অবস্থায় দেখতে হবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। যে মানুষটার চোখ দিয়ে আমি পৃথিবীকে দেখতে শিখেছিলাম, মানুষকে নতুন করে চিনতে শিখেছিলাম, তাকে আমার জীবদ্দশা এইভাবে চলে যেতে হলো। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না।
কি ভেবেছেন ওনারা? এত বড় পাপ করে পার পেয়ে যাবেন? কিন্তু কিন্তু পূর্ণিমা হঠাৎ আমায় ডেকে পাঠালেন কেন? কি উদ্দেশ্য তার? তবে এটুকু বুঝতে পারছি, শোক সভাতেও একটা নোংরা রাজনীতির খেলা চলবে, আর আমায় ডেকে পাঠানোটা হয়তো সেটারই পূর্বাভাস। হে দেবী মা, আমায় শক্তি দাও, আমি যেন এদের সঙ্গে লড়াই করতে পারি, এদের যোগ্য জবাব দিতে পারি। আমায় ডেকে পাঠিয়ে এরা সব গেলেন কোথায়? মাসুদ, পূর্ণিমা, আপনি কি ব্যাপার জয়দ্রথ? আমাকে দেখে খুব অবাক হচ্ছে বলে মনে হচ্ছে। না, মানে আপনাকে তো এই বেশ্যা আগে কখনো দেখোনি, তাই তো? কি করবো বলো? আমি যে অন্তরে চলে যাচ্ছি জয়দ্রথ। প্রাক্তন প্রধানমন্ত্রী বসের হত্যাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই তো এই সাদা শাড়ি পরে শান্তি খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, আর শৃঙ্খলের সকলের মতো সব পালন করছি। কেঁদো না বোন, কেঁদে কোনো লাভ নেই। যে যাবার সে তো চলেই গেছে। বরং এসো আমরা সবাই মিলে তার আত্মার জন্য শান্তি কামনা করি। সে তো প্রতি মুহূর্তেই চোখের জল ফেলতে ফেলতে আমি করছি দিদি, কিন্তু কিন্তু কি বোন? একটা দৃশ্যই বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে দিদি। কি দৃশ্য? সেই যে আমার বিবাহের দিন আমি বধূর সাজে মণ্ডপে বসে আছি, আর প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই নিচে দাঁড়িয়ে থেকে আমার বিবাহ পরিচালনা করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো, এই মনে হচ্ছে সেদিনের কথা। দিদি দিদি, আমি কি করে সেই মানুষটার মৃতদেহের সামনে গিয়ে দাঁড়াবো বলো তো?